নাই কেন? এখানে আইকন তো দেখাচ্ছে না। আগের স্যার রেকর্ডিংটা এবার হয়েছে? হয়নি। এখন কি হচ্ছে? জি স্যার, এবার হচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু থেকে আমরা দেখি হাউ মাচ ইন্ডাকটেন্স। প্রথমটা তো আমরা আশা করি বুঝতে পারছি, যারা জিরোর ব্যাপারটা হবে আশা করি বুঝতে পারছি যে এস প্লাস ওয়ান সমান সমান জিরো ধরলাম, এস ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আমি বললাম আমি যে টপিক তোমাদেরকে এমসিকিউ দেইনি, সো এটা নিয়ে টেনশন নিও না, এই টপিকটা থেকে আসলে এমসিকিউ তো জরুরি। তুমি দেখো রেজোনেন্স টপিকটা দেখো। রেজোনেন্সে যে 14.4 যেটা এখানে বলছে যে রেজোনেট এট 5 কিলোহার্টজ, মানে কি এফ নট এর ভ্যালু হচ্ছে 5 কিলোহার্টজ, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি 5 কিলোহার্টজ, ক্যাপাসিটেন্স সি 12 ন্যানো ফেরাড। বলছে হাউ মাচ ইন্ডাকটেন্স ইজ নিডেড, তাই না? আহ, এটা ওমেগা না, আমি সূত্রে মানে একটু ভুলভাল লিখতেছি বারবার। রুট ওভার এলসি, আচ্ছা, বা রুট ওভার টোয়াইস পাই আর কি, এটা হচ্ছে সূত্র কিলো হার্টজের জন্য। তাহলে দেখো তুমি এফ নট জানো, সি জানো, এল বের করতে পারবা না? থেকে রুট ওভার অফ এলসি সমান কি লেখা যায়? 1/2 পাই এফ নট, বা কি লেখা যায়, সিটা চলে যাবে, এটা গুণ হবে, তাহলে 4 পাই স্কোয়ার এফ নট স্কোয়ার ইন্টু সি। এখানে মান বসালে আশা করি তুমি মানগুলো পাবা, কেউ একটু ক্যালকুলেট বলতো মানটা কত? 4 পাই স্কোয়ার এফ নট হচ্ছে 5 × 10⁻² ইন্টু সি, সি হচ্ছে 12 × 10⁻⁻6। এটা ক্যালকুলেশন, তো এটা ক্যালকুলেশন করলে আশা করি ভ্যালুটা আসবে হচ্ছে 14.4 এর ডি আসতেছে আর কি, আমার মিলি হেনরিতে একটা ভ্যালু আসবে এল এর ভ্যালু। এগুলো আমরা ওই যেগুলো সহজ, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারলেই তুমি এখান থেকে সি বা এল বের করতে পারো। আমি এখন মনে করি এখানে সি বলছে, আমি তোমাকে পরীক্ষা এল বের করতে বলছি, আমি তোমাকে পরীক্ষা হলে সি বের করতে বললাম, আশা করি এল এর জায়গায় সি বের করবা, তাহলে তো ঝামেলা থাকলো না। ঠিক আছে, আচ্ছা। আহ এটা গেল। তারপর বলছে যে আমি একটু দাঁড়াও কোশ্চেন দেখি, তোমাদেরকে দেখি কোনোটা বাদ পড়তেছে কিনা। আচ্ছা, দেখো দ্য ডিফারেন্স বিটুইন হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ইজ কল্ড। এটা একটা মুখস্থ থিওরি, এটা যারা ভিডিও দেখবা তারাই বুঝবা। ডিফারেন্স বিটুইন হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কে বলে হচ্ছে, কি বলে, ব্যান্ডউইথ, যে আনসার হচ্ছে সি। এটা একটু মাথায় রাখো। তারপর বলতেছে যে ইন এ সিরিজ আরএলসি সার্কিট, বা এটাকে এরকম বলে আর কি, ব্যান্ডউইথ সমান সমান দুইটা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আছে F2 মাইনাস F1, এরকম লেখা যায়, এটা হচ্ছে ব্যান্ডউইথের সূত্র। আচ্ছা, ইন এ সিরিজ আরএলসি সার্কিট which of these quality factor has the steepest magnitude response curve near resonance? স্টিপেস্ট মানে কি, এই আরএলসি সার্কিটের ম্যাগনিটিউড এবং ওমেগার রেসপন্স কার্ভটা দেখবো, তখন দেখবো যে এরকম একটা রেসপন্স কার্ভ পাওয়া যায়, এরকম 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 পাওয়া যায় আর কি। এগুলা লেকচারে ভালো করে দেখবা, লেকচারটা প্লিজ সবাই ভালো করে দেখো। তো স্যার অনেকে এইটা, join হইতে হ্যাঁ, অনেকে জয়েন হইতে পারতেছে না স্যার, গ্রুপে মেসেজ করতেছে, একটু দেখেন। আচ্ছা সরি, আমাকে একটু জানাও, আমি খেয়াল করতে পারতেছি না জিনিসটা। আচ্ছা, স্টিপেস্ট মানে কি, এই যে এখানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি কি জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে, এটা হচ্ছে F1, তারা দেখ, এটা হচ্ছে F0। স্টিপেস্ট মানে যেটা চিকন সবচেয়ে বেশি সেটাকে বলে স্টিপেস্ট। আর কখন স্টিপেস্ট হয় জানো, কিউ এর ভ্যালু বা কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু যত বেশি হবে তত বেশি স্টিপেস্ট হয়, বুঝছো? এটা তখন থিওরিটা দেখবা, আশা করি বুঝবা, যারা দেখবা বুঝতে পারবা। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু সবচেয়ে বেশি হলে তত বেশি স্টিপেস্ট হয়, তাহলে এখানে কোয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু বেশি কোনটা? স্যার 20 না? বলো, স্যার এতক্ষণ বলো। স্যার কি তো বুঝি নাই, ক্লাসে তো ঢুকতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিং পাবা, রেকর্ডিং পাবা, ওটা নিয়ে টেনশন নাই। স্টিপেস্ট কখন হচ্ছে, যখন কিউ এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, তখন তুমি স্টিপেস্ট ভ্যালু পাবা, বা কিউ ইকুয়াল টু, তাহলে কি হবে 20, দেখো আনসার হচ্ছে
এটা একটু মাথায় রাখবে। স্টিপেস্ট কখন হবে? কিউ এর ভ্যালু যখন সবচেয়ে বেশি হবে, যত বেশি হবে তত স্টিপেস্ট হবে, এটা মাথায় রাখবে। আর একটা কথা হচ্ছে, ইন এ প্যারালাল আরএলসি সার্কিট দ্য ব্যান্ডউইথ বি ইজ ডিরেক্টলি, এই কথাটা কি ট্রু? আচ্ছা, ব্যান্ডউইথ, এইটার সূত্র আমরা জানি যে প্যারালাল সার্কিটের জন্য হচ্ছে 1/RC। না, এখানে সূত্র দুইটা আছে, একটা হচ্ছে সিরিজ সার্কিট, আছে R/2 পাই এল মনে হয়, বা ফুল 4 পাই এল, এরকম একটা সূত্র আছে। আর এর সাথে উল্টা। তো বেসিক্যালি 14.7টা কিন্তু ফলস। এটা হচ্ছে সিরিজের জন্য, ফর সিরিজ সার্কিটের জন্য এটা সূত্র। প্যারালালের জন্য আরেকটা সূত্র আছে। প্যারালালের সূত্রে রেজিস্টরটা হচ্ছে ব্যান্ডউইথের ইনভার্সলি হয়, ইনভার্স হয়, ব্যান্ডউইথ ডিরেক্টলি প্রপোর্শনাল, এই কথাটা ঠিক না, এটা হচ্ছে ফলস। আচ্ছা, এবং আরেকটা কথা বলছে, when the elements of RLC circuit are both magnitude scale and frequency scale, which quality is unaffected? এই কথাটার মানে কি? কেউ কি বলতে পারবে এই কথাটার মানে কি? সবাই আসলে এই টপিকটা তোমরা এখনো দেখো নাই অনেক, এই জন্য তোমাদের তোমরা টপিকটা দেখো, আমি আনসার গুলো একটু বলে যাই। এই আনসারটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। কোয়ালিটি ফ্যাক্টরের যদি সূত্র তোমরা দেখো, দেখবা হচ্ছে 1/R√/L/C, এরকম একটা সূত্র তোমরা দেখবা কোয়ালিটি ফ্যাক্টরের। সো রেজিস্টার, ক্যাপাসিটর, এগুলো এই জন্য এটার উপরে কোনো ইম্প্যাক্ট পড়ে না, ফ্রিকোয়েন্সি বা ওই কোনো ইম্প্যাক্টই পড়ে না। এটা অনুপাত, তো এটা অলওয়েজ ফিক্স থাকে, তুমি স্কেলিং করলেও এটা কোনো ঝামেলা হয় না। এই জন্য এটাকে বলতেছি যে কোয়ালিটি ফ্যাক্টর, এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ফিল্টার ক্যান বি ইউজ টু সিলেক্ট এ সিগন্যাল অফ ওয়ান পার্টিকুলার রেডিও স্টেশন? এই যে আমরা রেডিও শুনি না, এফএম রেডিও, এই এফএম রেডিও গুলোর ভেতরে যে সার্কিট থাকে, ওখানে রেজোনেন্স সার্কিট থাকে, সরি ফিল্টার সার্কিট থাকে। তো এই ফিল্টার গুলো দিয়ে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সিলেক্ট করতে পারি। বুঝতে পারছো? এখানে আমরা 4 ধরনের ফিল্টার নিয়ে আলোচনা করছি, প্যাসিভ ফিল্টারে। তো ওই 4 ধরনের ফিল্টারের মধ্যে একটা স্পেসিফিক টাইপ অফ ফিল্টার আমরা ইউজ করি। কি করি আমরা? সেটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। আচ্ছা, ফিল্টার গুলোর মধ্যে লো পাস ফিল্টার কি করে? লো পাস ফিল্টার হচ্ছে লো ফ্রিকোয়েন্সিকে যাইতে দেয়। মনে করো ফ্রিকোয়েন্সি লো, মনে করো তোমার কাছে পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, এত হার্টজের ফ্রিকোয়েন্সি আছে, এর মধ্যে মনে করো 1 থেকে 100 ফ্রিকোয়েন্সি আমি, যে ফিল্টারটা এই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে গ্রহণ করে তাকে বললাম লো পাস ফিল্টার। যে ফিল্টারটা 900 থেকে 1000 ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এই সিগন্যালটাকে ডিকোড করতে পারে, সেটাকে বললাম হাই পাস ফিল্টার। আবার এমন একটা ফিল্টার আছে যেটা 500 থেকে 600, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকেই শুধু সিলেক্ট করতে পারে, এই যেগুলো আসতেছে সেগুলো সিলেক্ট করে, তাকে বলে হচ্ছে এই যে ব্যান্ড পাস, যে ফিল্টারটা বললাম ব্যান্ড পাস ফিল্টার। এখন আমরা রেডিওতে বলি না 88.8, 88.0, 88.2, এই চ্যানেলটা ধরো, তো ওই ব্যান্ড 88, হ্যাঁ 88.4 যে ব্যান্ডটা আছে, এত কিলো হার্জ মনে হয়, কিলো হার্জের রেঞ্জে নাকি হার্জ রেঞ্জের একটা ব্যান্ড, এই রেঞ্জেই আমরা সিলেক্ট করে দিলে, ব্যান্ড পাস ফিল্টার সিলেক্ট করে আমরা কি করি, রেডিও সিগন্যাল গুলাকে ক্যাপচার করি। এই কারণে বলা হয়েছে যে রেডিও স্টেশন ইউজ করার জন্য আমরা কি ধরনের ফিল্টার ইউজ করি, ব্যান্ড পাস। আর ব্যান্ড স্টপ যেটা করে, যে স্পেসিফিকলি মনে করো আমি ব্যান্ড স্টপ ফিল্টারে সিলেক্ট করলাম 88.4, ও এই ব্যান্ডের সিগন্যাল ছাড়া বাকি সব সিগন্যাল গ্রহণ করবে, এই ব্যান্ডের সিগন্যালটা সে গ্রহণ করে না। তো আমি তো অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক সিগন্যাল গ্রহণ করবে, এটা তো হবে না, হবে কি ব্যান্ড পাস সিগন্যালটা হবে। আর 14.10 আমার বলছে, এ ভোল্টেজ সোর্স সাপ্লাইজ এ সিগন্যাল অফ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড ফ্রম 0 to 40 কিলোহার্টজ আর লো পাস ফিল্টার। ইউজ করতেছে এ লোড রেজিস্টর কানেক্টেড ইন প্যারালাল অ্যাক্রস দ্য ক্যাপাসিটর এক্সপেরিয়েন্স দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাট, ওকে। আচ্ছা, এইটা মোস্ট প্রবাবলি অ্যাক্টিভ ফিল্টার থেকে আসছে। এই টপিকটা তোমাদেরকে আমি পড়াই নাই, সো এই টপিকটার এমসিকিউটা লাগবে না, ঠিক আছে? কিউ কোনটা কোনটা আছে আমি বলে দিচ্ছি। 14.4,
14.5, 14.6, 14.7, 14.8, 14.9। আর হচ্ছে এই এমসিকিউ গুলো তো আমরা দেখলাম, এই 14.4 থেকে 14.9। আর হচ্ছে তোমার এই যে ভিডিও লেকচারটা দিছে, আশা করি এটা দেখলে এই টপিকে কোনো এমসিকিউ তোমাদের বাঁচবে না। ঠিক আছে, ওকে। তো যেগুলো বুঝাই বললাম, জিনিসগুলো যে বুঝছো যে আমি কি বলছি, কোন কন্ডিশনে কি হয়, এটা হচ্ছে চ্যাপ্টার 14 রিলেটেড আমাদের এমসিকিউ। এক্স্যাক্টলি না আসলেও কাছাকাছি কিছু একটাই আসবে। এখন চ্যাপ্টার 12 এ যাচ্ছি। এই চ্যাপ্টারটাও আমরা ওইভাবে এখনো দেখি নাই। আচ্ছা, কোথায়? আচ্ছা, বিষয়গুলো একটু বুঝি। তোমরা থ্রি ফেজ সার্কিট নিয়ে কি কম বেশি কিছু আইডিয়া অল্প বিস্তর আইডিয়া আছে? মানে স্যার কি কোনো তিনটা আইডিয়াই ফেজ। নাই? না, এর বেশি কি কোনো আইডিয়া? তারপরে যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এই ব্যাপারগুলো নিয়ে আইডিয়া আছে? না স্যার এইসব যেহেতু এটা একবারে ভিডিও রেকর্ডিং দিব, থিওরি পার্টটা দেখবা এটা। তো কারণ এমসিকিউ যেহেতু আসতেছে, এমসিকিউ তে কিছু থিওরি পার্ট আছে। But এই যে কোশ্চেন গুলো আলোচনা করবো, এগুলো ভালো করে বুঝো, তাইলে আশা করি এমসিকিউ তে ঝামেলা হবে না। ফার্স্টে বলতেছে কি, হোয়াট ইজ দ্য ফেজ সিকোয়েন্স অফ থ্রি ফেজ মোটর ফর হুইচ VAN, আমার তিনটা ভোল্টেজ দেওয়া আছে। VAN সমান হচ্ছে 220 ভোল্ট মাইনাস 100 ডিগ্রি। তারপর হচ্ছে VBN 220 আর হচ্ছে 140। আচ্ছা, এটা কি ধরনের ফেজ সিকোয়েন্স আছে সেটাই তো বের করতে বলছে না, হোয়াট ইজ দ্য ফেজ সিকোয়েন্স। এখন আলোচনা সাপেক্ষে আমি দুইটা বলি, দুই ধরনের ফেজ সিকোয়েন্স পাওয়া যায়। পজিটিভ ফেজ সিকোয়েন্স, পজিটিভ ফেজ সিকোয়েন্স, এটাকে বলে ABC অথবা BCA অথবা CAB। এই তিনটা একই জিনিস মিন করে, ঠিক আছে? এটাকে বলে পজিটিভ ফেজ সিকোয়েন্স। আরেক ধরনের ফেজ সিকোয়েন্স আছে যেটাকে বলতেছি নেগেটিভ ফেজ সিকোয়েন্স, নেগেটিভ ফেজ সিকোয়েন্স। এই দেখো, ABCর জায়গায় আমি যদি BAC লিখি, উল্টে দিলাম না, A আর B উল্টে দিলাম না, তাহলে এটা হয়ে গেল নেগেটিভ ফেজ সিকোয়েন্স। BC এর জায়গায় আমি যদি লিখি CBA, তাহলে কি হয়ে গেল? নেগেটিভ ফেজ সিকোয়েন্স। আর CAB এর জায়গায় যদি আমি লিখি ACB, তাও নেগেটিভ ফেজ সিকোয়েন্স। মানে একটা ফেজ যদি আমি উল্টে দিই পজিটিভ থেকে, ওটাই হলো নেগেটিভ ফেজ সিকোয়েন্স। আমরা তো ফেজ সিকোয়েন্সটা ভালো করে দেখি নাই। আমরা যখন থ্রি ফেজ ব্যালেন্স সার্কিট করব, তখন দেখবো যে প্রত্যেকটা ফেজে যে ইন্ডিউস হয়, তারা পরস্পরের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। কত? 120 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে, কোনো একটা ভোল্টেজ আরেকটা ভোল্টেজকে লিড করবে, অ্যাঙ্গেল ক্রিয়েট করে, কেউ লিড করে, কেউ ল্যাগ করে। এখন কে লিড করতেছে? আমি যদি এটাকে VA ভোল্টেজ বলি, এটাকে যদি VB ভোল্টেজ বলি, এবং এটাকে যদি VC ভোল্টেজ বলি, আবার আরেকটা ছবি আঁকতে পারি না এরকম, যে এরকম আঁকলাম সাপোজ, এটা VA ভোল্টেজ, ভোল্টেজ, এটা VB ভোল্টেজ, সবগুলো কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরের সাথে আছে। এখন আমরা কিন্তু ছোটবেলায় ত্রিকোণমিতিতে পড়ছি যে 120 ডিগ্রি ঘড়ি কাটার দিকে গেলে হচ্ছে পজিটিভ, ঘড়ি কাটার বিপরীত দিকে, সরি, ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে পজিটিভ, আর ঘড়ি কাটার দিকে গেলে কিন্তু নেগেটিভ, তাই না? এখন VA ভোল্টেজ থেকে আগে আছে, লিড করতেছে নাকি বলতে পারবা? আমি যদি ঘড়ি কাটার দিকে 120 ডিগ্রি যাই বা মাইনাস 120 ডিগ্রি যাই, তাহলে কিন্তু আমি VB ভোল্টেজটা পাই, বা VB ভোল্টেজটাকে বলা যায় VA ভোল্টেজ থেকে -120 ডিগ্রি যাওয়া।
আবার আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 120 ডিগ্রি যাই, তাহলে আমি ভিসি ভোল্টেজটা পাই। তাহলে আমি বলতে পারবো সাথে +120 ডিগ্রি করলে আমি ভিসি ভোল্টেজটা পাই। আবার এই যে নেটওয়ার্কটা পাইলা, এটাকে বলতেছি আমি পজিটিভ সিকোয়েন্স। বুঝতে পারছো? আর এই যে নেটওয়ার্কটা যেখানে ভিসি ভোল্টেজটা এদিকে আছে আর ভিভি ভোল্টেজটা এদিকে আছে, তার মানে ভিএ সমান ভিসি সমান আমি বলতে পারি কি, ঘড়ির কাঁটার দিকে যদি যাই তার মানে -120 ডিগ্রি। আর ভিভিটা এখানে কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে +120 ডিগ্রি। এই যে নেটওয়ার্কটা পাচ্ছি, এই যে ছবিটার মতো, এটাকে বলতেছি আমি নেগেটিভ সিকোয়েন্স। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর এই উপরের যে নেটওয়ার্কটা পাইলাম সেটা ছিল কি, পজিটিভ সিকোয়েন্স। তোমার এখানে কোয়েশ্চেনে দিছে এন ভিএএন সমান হচ্ছে 220 -100 ডিগ্রি, আর ভিবিএন বলে দিয়েছে 220 মাইনাস +140 ডিগ্রি। এখন বলো তো, এই 140 ডিগ্রি পাইতে হইলে -100 সাথে কত বিয়োগ বা যোগ করতে হবে, আমাকে কেউ বলতে পারবা? তোমরা কি আমার কথা বুঝছো? হ্যালো? স্যার আরেকটু বোঝায় বলেন। আমি হ্যাঁ, না বুঝলে আমাকে রেসপন্স না করলে আমি বুঝবো না, কারণ আমি না বুঝলে তো বলতে হবে। পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স ব্যাপারটা কি বুঝছো তোমরা? জি স্যার, মোটামুটি 340। মোটামুটি। আচ্ছা, মানে যেটা হয় যে ফর পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ এখানে ছবিটা ধরে নাও এরকম, যে আমি যদি এভাবেও আঁকি, এটা যদি ভি এ হয়, তার সাথে 120, এখানে 120, তাহলে 120 120। এটাকে যদি আমি ভিবি ধরি, এটাকে যদি আমি ভিসি ধরি, দেখো ভিএ থেকে আমি যদি ভিবি তে যাইতে চাই, আমি কোন দিকে গেলাম, ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে যাওয়া মানে জি কি, স্যার। ভিবি সমান লেখা যায়, এগুলার ভ্যালু গুলা সেম, ভিএ ভিবি ভিসির ভ্যালু কিন্তু সেম, তাহলে ভিবি সমান ভিএ অ্যাঙ্গেল অফ -120। এখন ঘড়ির কাঁটার দিকে তুমি 120 ডিগ্রি গেলা, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে কত দেওয়া যাবে, ভিএ +240 না, 120 + 120, 120 আর 100। আচ্ছা, আর ভিসির ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যাইতে হবে 120, তাহলে ভি এর সাথে যদি আমি 120 যাই ঘড়ির কাঁটা দিয়ে, তাহলে ভিসি পাওয়া যায়। আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতে হবে কত, 240। 40। এটা একই কথা দিন করে। এই যে আমি উম, তিনটা ভোল্টেজ যেই অ্যাঙ্গেলে আছে, এইভাবে যদি থাকে, যে সিকোয়েন্সে আছে, এই সিকোয়েন্সে থাকলে এটাকে বলি আমরা পজিটিভ সিকোয়েন্স। আশা করি সবাই বুঝতে পারছে। এই এই সূত্রটা মাথায় রাখবা, কখন পজিটিভ সিকোয়েন্স হয়। আর নেগেটিভ সিকোয়েন্স কখন হয়, নেগেটিভ সিকোয়েন্স এর উল্টা, জাস্ট এখানে ভিএ, এখানে ভিবির জায়গায় থাকবে ভিসি, আর ভিবি ভিবি যেখানে মানে ভিসির জায়গায় চলে যাবে ভিবি। তাহলে দেখো এখানে 120, এখানে 120, এখানে 120 বুঝলাম। এখন ভিসি ভোল্টেজটা কি করতেছে, 120 ডিগ্রিতে লিড করতেছে, বা ঘড়ির কাঁটার দিকে 120 যেতে হবে ভি এর থেকে, তাহলে -120। অথবা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, তাহলে কি হবে, 240 ডিগ্রি আসলে ভিসি পাওয়া যাবে। ভিবি কেমনে পাবো আমি, ভিএ অ্যাঙ্গেল অফ ওই এটার সাথে 120 ডিগ্রি যদি আমি যাই, তাহলে আমি ভিবি পাবো। অথবা উল্টা গেলে -240। এই যে সিকোয়েন্স, এটাকে বলে, প্রথম পজিটিভ সিকোয়েন্সটাকে বলে বিসি সিকোয়েন্স, এ বিসি সিকোয়েন্স, অথবা বিএসি সিকোয়েন্স, অথবা সি এ বি সিকোয়েন্স, মানে একই কথা, এবিসি সিকোয়েন্সই হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এটা আরেকটা নাম হচ্ছে এবিসি সিকোয়েন্স। এবং এবিসিটা আমি কিভাবে গুনলাম, ঘড়ির কাঁটার দিকে যাব, এই যে এ বি, দিকে আর এখানে কি হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে বিপরীত যদি দিকে। যাই তাহলে E এবং বি, তাহলে আমার সিকোয়েন্সটা কি হয়ে গেল, এসিবি সিকোয়েন্স।
অথবা সিবিএ সিকোয়েন্স, অথবা সি সিকোয়েন্স। আশা করি বুঝতে পারছো, আর না বুঝলে আরেকবার একটু দেখে নিও আমার এখান থেকে। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্স ব্যাপারটা, আমার এই যে 12.1 যে টপিকটা কোয়েশ্চেনটা আসছে, এইটা দেখো ভিএএন দেয়া আছে হচ্ছে 220, আর ভিবিএন আমাকে লিখতে হবে এটাকে কি অ্যাঙ্গেলটা যোগ বিয়োগ আকারে লিখতে হবে, 200 অ্যাঙ্গেল অফ 140। এখন দেখো 140কে আমরা এরকম লিখতে পারি না, 220 ওই এর অ্যাঙ্গেল, এর অ্যাঙ্গেলটা আছে -100, এটা লিখলাম। এর সাথে প্রায় 240 যদি যোগ করে দাও, তাহলে তুমি কি পাবা? এই 140 পাবা না? জি স্যার। হ্যাঁ, এখন 240টা যোগ এই কত? স্যার এটা ঠিক নেই এই স্যার। দেখ, এইখানে আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কি সিকোয়েন্স হবে বলো তো আমার একজন? পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স। এবিসি। আচ্ছা, এটা দিয়ে দেখো দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে তোমরা পজিটিভ নেগেটিভ সিকোয়েন্সটা শিখতেও পারলে, প্লাস তোমাদের একটা এমসিকিউ সলভ হলো। এই ধরনের একটা এমসিকিউ আসবে তোমাদের, শিওর শিওর আসবে, ভালো করে। তাহলে আমি এত সময় নিয়ে বুঝাইতাম না। আচ্ছা, এদিকে দেখো, ইফ ইন এন এসিবি ফেজ সিকোয়েন্স, এটা দেয়া আছে, দেন ভিসিএন কি হবে? দেখো তোমাকে বলা আছে ফেজ সিকোয়েন্স হচ্ছে এসিবি, এটা কি সিকোয়েন্স, পজিটিভ নাকি নেগেটিভ বলো? স্যার নেগেটিভ। স্যার নেগেটিভ পজিটিভ। সিকোয়েন্স। এটা নেগেটিভ, নেগেটিভ। এটা নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা, ভিএন দেয়া আছে হচ্ছে 100 -20 ডিগ্রি। তোমাকে বলছে যে ভিসিএন সমান কত। এখন আমি নেগেটিভ সিকোয়েন্সটা একটু ছবিটা মনে করি, এরকম ছিল, এরকম এক ছিল, অ্যাঙ্গেল এরকম ছিল। -140। হ্যাঁ, একটু পড়াচ্ছি তো, একটু ধৈর্য রাখো, যারা পারতেছে তারা তো ভালো, বাকি একটু ধৈর্য রাখো। দেখো, তাহলে আমি ভিসি পাবো কখন, যখন -120 করব অথবা +240 করব, কি নেগেটিভ সিকোয়েন্সে। তাহলে -120 করলে কত আসে? 100 -20 -20 গেল -140, অথবা 100-র সাথে আমি কি করবো, -20 +240, 100 অ্যাঙ্গেল অফ 20। তো এইটাও আনসার, এইটাও কিন্তু আনসার। এখন তোমার অপশনে কোনটা আছে? এইটা, বুঝতে পারছি? একটু রেসপন্স করো, বুঝতে না পারলে আমাকে জানাও, নাহলে বুঝবো না। জি স্যার। আচ্ছা, এইটাই। আচ্ছা, এটা বুঝলাম। 12.3 আমাকে বলতেছে each of these not required condition for a balanced system। আচ্ছা, সিস্টেম কখন ব্যালেন্সড হয় জানো? যখন ব্যালেন্স, লোড ইম্পিডেন্স গুলো সমান হয়। এটা একটা রাইট কন্ডিশন। তারপরে ভোল্টেজ, ভোল্টেজ সেম হয়, এটাও রাইট কন্ডিশন। তিনটা ভোল্টেজের যোগফল কি শূন্য হবে? এই কন্ডিশনটা রাইট না। ভ্যালুগুলা সেম হবে, আমি বলছিলাম কি ভিএ সমান ভিবি সমান ভি, কিন্তু তাদের কিন্তু ফেজ অ্যাঙ্গেল থাকবে, তাই না? ভি এর সাথে 120 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল থাকবে, ভিভি এর -120 বা 240, এরকম কিছু একটা থাকবে। তার মানে আমি সিটা ডিরেক্ট বলতে পারি না, তিনটা যোগফল কখনো শূন্য হবে না, কিন্তু তাদের মান সেম হবে। এবং কারেন্ট যখন তোমার ব্যালেন্সড হবে, তখন তিনটা কারেন্টের ফেজ কারেন্টের যোগফল সব শূন্য হয়। এগুলো থিওরি পড়াইলে বুঝতে পারবা, এগুলো তো আসলে পড়াই নেই এখনো, জাস্ট এখন জেনে রাখো। থিওরিটা তখন দেখলে আরো ভালো বুঝবা। তাহলে তিনটা রাখা, তারপর বলছে সোর্স ভোল্টেজ আর 120 ডিগ্রি ফেজ উইথ ইচ আদার। বলছিলাম না পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স মাত্র পড়াইলাম, ওখানে কিন্তু 120 ডিগ্রি ফেজ আউট করতে দেখছি। তারপর লোড ইম্পিডেন্স গুলার কি হয়, প্রত্যেকের ভ্যালু, তার মানে এই পাঁচটা, চারটে ঠিক আছে, শুধু 3 নাম্বারটা ঠিক নাই। আচ্ছা, টাইমটা দেখো তো, আর 10 মিনিট আছে। এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এখানে বলছে, ইন এ ওয়াই কানেক্টেড লোড দ্য লাইন কারেন্ট এন্ড ফেজ কারেন্ট। এই ওয়াই কানেক্টেড এবং ডেল কানেক্টেড ফেজ সিস্টেম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? 3 ফেজ সিস্টেম।
একটু এখানে বলে দিচ্ছি যে ওয়াই কানেক্টেড লোড দেখতে এরকম হয়, লোড না, লোড বলছে তো। এই মনে করে লোড দেখতে ওয়াই কানেকশনের মতো, আমরা ওয়াই এবং ডেল কানেকশন কিন্তু চ্যাপ্টার 9 একটু দেখছিলাম। এই ওয়াই কানেক্টেড লোড দেখতে এরকম হয়। আর ডেল কানেক্টেড লোড কেমন হবে? এরকম হবে। আচ্ছা, তো এটা ধরে নিচ্ছি ব্যালেন্স লোড, তাহলে মানগুলা জেড ওয়াই জেড ওয়াই জেড ওয়াই, এটাকে জেড ডেল ধরলাম, এটা জেড ডেল, এটাও জেড ডেল, মান সেট যেটা হয় এরকম। আমরা লাইন 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 লাইন, এটাকে বললাম এ, এটা বি, এটা সি। তো লাইন কারেন্ট কি ফেজ কারেন্ট? এখানে একটা নিউট্রাল পয়েন্ট থাকে কি লোডে, আর ডেল কানেক্টেড লোডে আমার কোনো নিউট্রাল কানেকশন থাকে না। আচ্ছা, দেখো ওয়াই এ যেই পরিমাণে কারেন্ট ঢুকবে সেটাই এদিক দিয়ে ঢুকে নিউট্রালে চলে যাচ্ছে না? এই দেখো এখান দিয়ে যে কারেন্ট, স্যার বি দিয়ে যে কারেন্ট আসছে নিউট্রালে গেল, সি দিয়ে যে কারেন্ট আসছে নিউট্রালে গেল, এটা কোনো ভাগ হয়নি। তার মানে এই এ লাইন দিয়ে যে, এটাকে একটা লাইন বলতেছি, বি কে একটা লাইন বলতেছি, সি কে একটা লাইন বলতেছি, তার মানে ওয়াই কানেকশনে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান। কিন্তু ডেল কানেকশনে তোমার কি হচ্ছে? ডেল কানেকশন দেখো এইখান থেকে কারেন্টটা আসলো, এসে কি দুই ভাগে ভাগ হয়ে গেল না? এখান থেকে কারেন্টটা আসলো, দুই ভাগে ভাগ হয়ে গেল, এখান থেকে কারেন্টটা আসলো, দুই ভাগে ভাগ হয়ে গেল। মানে এটা হয় যখনই ভাগ হয়ে যাবে কারেন্ট, তখন ডেল কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট √3 টাইমস অফ ফেজ কারেন্ট। বুঝতে পারছো? যখন ভাগ হবে তখন √3 টাইমস হয়ে যাবে, ফেজ কারেন্টের √3 টাইমস হবে লাইন কারেন্ট। আর যখন ভাগ হবে না তখন তো সমান হবে। আর তার উল্টা ভোল্টেজের ক্ষেত্রে চিন্তা করলে দেখো, এ এবং বি টার্মিনালের মাঝে দুইটা লোড পড়ে যায়, তো ওয়াই কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ হবে √3 টাইমস অফ ফেজ ভোল্টেজ, আর এখানে লাইন ভোল্টেজ হবে ফেজ ভোল্টেজের সমান। এগুলো আমি থিওরিতে পড়াই দিব, বাট এখন আপাতত জাস্ট জেনে রাখো। ডেল কানেকশনে ভোল্টেজ গুলা ফেজ এবং লাইন ভোল্টেজ সমান হয়, আর ওয়াই কানেকশনে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্টটা সমান হয়। আমি মনে হয় ভোল্টেজ, যেটা আমি পরে থিওরিটি দেখাই দিব। তো তোমার কোয়েশ্চেন এখানে আসছে, ইন এ ওয়াই কানেক্টেড লোড দ্য লাইন কারেন্ট এন্ড ফেজ কারেন্ট আর ইকুয়াল। এটা কি ট্রু হবে নাকি ফলস হবে বলো তো? ট্রু। ট্রু করে স্যার, ট্রু। ট্রু। তো এটার জায়গায় আমি যদি এখন ভোল্টেজ বলে দিই তখন আশা করি তুমি পারবা আর কি, ফলস। থিওরিটা দেখা থাকে। আচ্ছা, তো এখানে দেখো, ইন এ ডেল কানেক্টেড লোড দ্য লাইন কারেন্ট এন্ড ফেজ, বলো তো কি হবে? কোনটা? 12.5। স্যার এটা কিন্তু ফলস হবে, ফলস। এটা ফলস। এটা ফলস। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস বলে দিই, এটা মাথায় রাখবা, এটা খুব জরুরি। দেখো যে আমরা থ্রি ফেজ সিস্টেমে যখন ওয়াই ওয়াই সিস্টেমটা দেখতাম এটা এরকম, এখানে নিউট্রাল পয়েন্ট আছে, এখানে কারেন্ট ঢুকতেছে, এখানে কারেন্ট ঢুকতেছে, এখানে কারেন্ট আসতেছে, তাহলে এটা আই এ বললাম, এটাকে আইবি বললাম, এটাকে আইসি বললাম। তো এখানে মনে করো নিউট্রালটা আমার গ্রাউন্ড করা আছে। তো বেসিক্যালি যেটা হয়, যে পরিমাণে কারেন্ট সেই পরিমাণে তো একটা নোড থেকে বের হয়ে যায়, তাই না? এটা যদি সেই নোড হয়, এই নোডেই তো সব কারেন্ট আসতেছে, সব বের হয়ে যায়। যখন হয় ব্যালেন্সড, তখন এই আই এ, আইবি এবং আইসি এরা এমন ভাবে পরস্পরের সাথে থাকে যে এদের ভ্যালুটা শূন্য হয়ে যায়। তিনটা যোগফল কি হয়? শূন্য হয়ে যায়। মানে এখান থেকে আই এ কারেন্টটা এমন ভাবে আসলো বা আইবি কারেন্টটা এমন ভাবে আসলো, সেই পরিমাণ কারেন্ট আবার আইসি দিয়ে, কোনো কারেন্ট এদিক দিয়ে গ্রাউন্ডে চলে যায় না যখন কি হয় সিস্টেমটা ব্যালেন্স হয়। কিন্তু যখন আনব্যালেন্সড হয় তখন তোমার দুইটা ফেজ দিয়ে আসলো, আরেকটা ফেজ দিয়ে কিন্তু সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যায় না, বলো একটা ফেজ দিয়ে এসে আরেক দুই ফেজ দিয়ে চলে যায় না, তখন কিছু পরিমাণে এক্সট্রা কারেন্ট ফেজটা দিয়ে বের হয়ে গ্রাউন্ডে চলে যায়। তো বেসিক্যালি যেটা হয়,
যে আনব্যালেন্স সিস্টেমে আই এ প্লাস আই বি প্লাস আইসি সমান সমান নিউট্রাল কারেন্ট আই এন হয়, বুঝছো? আর এটা সমান সমান দিয়ে হয়, কারণ কি নিউট্রাল স্যার কারেন্টের মানও ওখানে ব্যালেন্সের ক্ষেত্রে গ্রাউন্ডে যে ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে সব নিউট্রাল কারেন্টের ভ্যালুটা জিরো হয়। তো আমাদের সূত্র হচ্ছে যে কোনো থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে আই এ প্লাস আই বি প্লাস আইসি, এই তিনটা সমান। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সূত্র। এখন ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে তো শূন্য হয়, তাহলে আই এন এর ভ্যালু যেহেতু শূন্য, তাহলে এটাকে আমি বলতে পারি শূন্য ফর কি ব্যালেন্স সিস্টেম। শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। শুনতেছো কিনা? আচ্ছা, স্যার আর এটা ব্যালেন্স হচ্ছে সিস্টেমটা আনব্যালেন্স। বলতেন। হ্যাঁ, ব্যালেন্স সিস্টেম হচ্ছে সেই সিস্টেম করা কোন একটা লোডের ক্ষেত্রে এবং সোর্সের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে দুই রকম হয় আর কি কথা। আমরা এখন লোডের জন্য করতেছি। এরকম লোড গুলো যদি থ্রি পয়েন্টেড হয় অথবা ডেল কানেক্টেড হয়, ডেল কানেক্টেডে তো নিউট্রাল কারেন্ট থাকবে না, কারণ নিউট্রাল পয়েন্টই নেই, নিউট্রাল কারেন্ট কেন থাকবে? আমি এখন কথা বলতেছি হচ্ছে ওয়াই কানেকশনের জন্য। রোড গুলোর ভ্যালু যদি সেম হয়, মনে করে জেড ওয়াই তিনটা লোডই সেম ভ্যালুর হয়, তখন এই সিস্টেমটাকে বলে ব্যালেন্স সিস্টেম। আর যদি এই তিনটা লোডের ভ্যালু সেম না হয়, মনে করে এইটা হচ্ছে এ, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, উল্টা বললাম, এটা এটা মনে করো সি পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো এর মাঝে নিউট্রাল এবং বি পয়েন্টের মাঝে যে লোড বা এ এবং নিউট্রালের মাঝে, এগুলোকে একটা ফেজ বলে। একটা ফেজ, বি থেকে নিউট্রাল পর্যন্ত একটা ফেজ, তারপর হচ্ছে সি থেকে নিউট্রাল পর্যন্ত একটা ফেজ, ঠিক আছে? এরকম আর কি ব্যাপারটা। তো এদের মাঝে যে লোড গুলো থাকতেছে প্রত্যেকে যদি সমান হয়, তখন আমি সিস্টেমটাকে কি বললাম? এই সিস্টেমটার নাম হচ্ছে ব্যালেন্স সিস্টেম, ঠিক আছে? আর যদি যে কোনো একটা লোড অসমান হয়ে যায়, তখন বলে আনব্যালেন্স সিস্টেম। আর ব্যালেন্স সিস্টেমে কি হয়, কারেন্টটা সবসময় সমপরিমাণে ফেজের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং এমন ভাবে কারেন্ট আসে, কারেন্ট গুলো তো অ্যাঙ্গেল আছে, মনে করো এ এর অ্যাঙ্গেল হচ্ছে এ 0 ডিগ্রি, তাহলে এ বি কি হবে? যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে ফেজ অ্যাঙ্গেল 30 ডিগ্রি, আর আইসি হয় ফেজ অ্যাঙ্গেল অফ প্লাস 120 ডিগ্রি, এরকম হবে আর কি। আমরা এই জিনিসগুলো পড়ি নাই, তো এই জন্য তোমাদেরকে আমি এত ডিটেল বলতেছি না, তাহলে তোমরা আরো ভালো বুঝতা। এগুলো আমি পড়াবো ইনশাল্লাহ, ওই রেকর্ডিং এ পাবো ইনশাল্লাহ। তো এই যে অ্যাঙ্গেলের কারণে কি হচ্ছে, কোনোটা দিয়ে কারেন্ট আসবে, কোনোটা দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, ব্যাপারটা এমন হয় আর কি। মনে করো সাপোজ এখান দিয়ে কারেন্ট আসলে এখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে এরকম হতে পারে, অথবা এটা লাইন থেকে কারেন্ট আসলো, ফেজ দিয়ে কারেন্ট আসলে একটা ফেজ দিয়ে বের হয়ে গেল। তো এই জিনিসটা যখন ইকুয়াল পরিমাণে ব্যালেন্স সিস্টেম, কোনো একটা ফেজ দিয়ে সেই পরিমাণে কারেন্টই বা দুইটা ফেজ দিয়ে সেই পরিমাণে কারেন্টই বের হয়ে যায়। কিন্তু ব্যালেন্স না হয়ে আনব্যালেন্সড হয়, যেই পরিমাণে কারেন্ট আসে কারেন্ট কিন্তু বের হয়ে ফেজ গুলো দিয়ে বের হয়ে যায় না, তাহলে এক্সট্রা যে কারেন্টটা থাকে সেইটা হচ্ছে নিউট্রাল বা আইএন আকারে, নিউট্রাল কারেন্ট আকারে বের হয়ে যায়। আমার কথা কি থাকে? জি স্যার। হ্যাঁ, তো এই যে আইবি, এ, আইবি এবং আইসি, এই তিনটা ফেজ কারেন্টের যোগফল সময় নিউট্রাল কারেন্টের সমান হবে, কারণ তিনটা যোগ করলে এক্সট্রা যে কারেন্টটা থাকবে সেটা নিউট্রাল দিয়ে বের হয়ে যাবে। আর যদি এক্সট্রা কারেন্ট না থাকে, সেটা কোথায় থাকে না? এক্সট্রা কারেন্ট ব্যালেন্স সিস্টেমে থাকে না, তাহলে এটার ভ্যালু কি হয়ে যাবে? নিউট্রাল কারেন্টের ভ্যালু হয়ে যায় শূন্য, তাই এটাকে বলি শূন্য। আশা করি এটুকু বোঝা গেল। তো আহ কোন অবজেক্টিভটা আমরা সলভ করতেছিলাম? আচ্ছা, স্যার এই ব্যাপারটা ব্যালেন্স গেল। সিস্টেমে কি তিনটা কারেন্ট সবসময় সেম থাকবে? হ্যাঁ, তিনটা কারেন্ট সেম থাকবে না। এই যে তিনটা কারেন্টের ভ্যালু হবে, মনে করো পজিটিভ সিকোয়েন্স 0 ডিগ্রি, আইপি -120 ডিগ্রি, আইপি 100 + 120 ডিগ্রি, এরকম হবে। কারণ এটা তো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, বা এটা একটা অ্যাঙ্গেল আছে, so একবারে সেম বলা যায় না, মান সেম থাকবে, মান এটা এখানে মান সেম থাকবে। দেখো এখানে কি লেখা, জিরো লেখা না? এগুলো কিন্তু প্রত্যেকটাই ভেক্টর কোয়ান্টিটি, এগুলো স্কেলার কোয়ান্টিটি না। এই যে যখন আমি মডুলাস দিচ্ছি, মডুলাস অফ ভিএন, মডুলাস অফ ভিভিএন, মডুলাস অফ ভিসিএন, এগুলো হচ্ছে তার মান। আর যখন আমি শুধু ভিএন বলছি, তাতে অ্যাঙ্গেলও থাকবে, সো সেম বলা যাবে না, অ্যাম্পলিটিউড সেম হবে ব্যালেন্স সিস্টেমে। ক্লিয়ার? স্যার আচ্ছা, বাকিটা আমরা আশা করি ওই, আমি তো ওইখানে ডিটেল বলতে পারতেছি না একবারে ব্যাখ্যা সহ, একটা সিরিয়াল ওয়াইজ যখন বুঝাবো আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে।
মানে পরীক্ষায় এমসিকিউ দেওয়ার জন্য যতটুকু বোঝানো লাগে অতটুকুই বোঝাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। আর হচ্ছে ব্যাপারটা দেখতে হবে। নিউট্রাল কারেন্টের ব্যাপারগুলো কি এখানে বলে নাই না? আনব্যালেন্সড। এই যে এখানে সূত্রটা দেখতেছো না? দেখা যাচ্ছে আই এন সমান সমান কি, এটা মাইনাস সাইন দেয়া আছে, মাইনাস সাইন দেয়া আছে না? শোনা যাচ্ছে? জি স্যার। সূত্রটা কিন্তু মাইনাস টেন দেখো, আই এ প্লাস আই বি প্লাস আই সি। আমি কি বলতেছিলাম? আমি বলতেছিলাম এটা সমান সমান আই এন হবে, কিন্তু ওরা কি করছে এখানে একটা মাইনাস সাইন দিয়ে। এখন তোমার কোয়েশ্চেন হচ্ছে তাহলে মাইনাস সাইনটা করতে আসছে, মাইনাস সাইনটা এই কারণে আসছে। সাপোজ ওরা যখন ছবিটা আঁকছে, ছবির যেটা আদর্শ ছবি আর কি তোমাদের, তোমরা কিন্তু মাইনাস সহই মনে রাখবা, মাইনাস সাইনটা মনে রাখবা, কারণ পরীক্ষাতে তোমার বই বেস কোশ্চেনই আসবে। তো এইখানে কারেন্টের ডিরেকশনটা দিলাম। আমি যদি বলতাম যে এই কারেন্ট এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে প্রবেশ করলো, তার মানে দেখো এই তিনটা ফেজ কারেন্ট, এ বি সি, যে তিনটা ফেজ কারেন্ট, আই এ, আই সি, আই বি, এই তিনটা ফেজ কারেন্ট কি প্রবেশ করলো। আর এটা কি দিলাম, খাচ্ছিলাম না আমি? তোমার বইয়ে যে ছবিটা আঁকছে সেই ছবিতে দেখবা যে প্রবেশ করার পরিমাণে কারেন্ট প্রবেশ করতেছে। এখন চারটা কারেন্ট তো প্রবেশ করবে না। যদি চারটা কারেন্টই প্রবেশ করে তাহলে কি নোডাল অ্যানালাইসিসের বা কেসিএল এর সূত্র যদি দেখা যায়, এ পরিমাণ কারেন্ট প্রবেশ করলো, আইবি প্রবেশ করলো, আইসি প্রবেশ করলো, আইএন প্রবেশ করলো, সমান সমান কি লেখা যাবে? শূন্য লেখা যাবে না? এখান থেকে আমি লিখতে পারি আইএন সমান সমান মাইনাস অফ আইএ প্লাস আইবি, এরকম লেখা যায় আর কি। বুঝছো? ওরা আসলে এই সাইনটা উল্টা ধরছে, এই কারণে তোমার কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে মাইনাসে দেয়। তোমরা কিন্তু এক্সাম কোয়েশ্চেন আছে এই ধরনের আনসার দেখাবো, কারণ তোমাদের আনসারটা আমরা এইটা নিচ্ছি আর কি, এই সাইনের জন্য নিচ্ছি। এটা তুমি, তোমাকে যে ধরনের আইএন এর সাইন দিবে সেই অনুযায়ী তুমি আনসারটা দিবে। এখানে যদি কোনো সাইন দেওয়া না থাকে তখন তুমি যে কোনো একটা আনসার দেখাবা, আমি রাইট কনসিডার করবো আর কি। আশা করি বুঝতে পারছি। তো আমার সাজেশন থাকলো বইয়েরটা তোমার মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এইটা যদি বোঝা যায়, আর কি কিছু দেখাইতে হবে এখান থেকে? সলভ করে যাই, বাকিগুলো সলভ করে যাই। ইন এ ওয়াই ওয়াই সিস্টেম, দ্য লাইন ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, প্রডিউসেস এ ফেজ ভোল্টেজ। দেখো ওয়াই, ওয়াই সিস্টেমে কি ভোল্টেজ, ডি লাইন সমান সমান হচ্ছে √3 অফ বি ফেজ না? তাহলে লাইন ভোল্টেজ এত প্রডিউসের ফেজ ভোল্টেজ কি হবে তাহলে? 220 ভোল্ট কে √3 দিয়ে ভাগ করতে যা আসে তা। বুঝতে পারছি? এটা আনসার দিচ্ছে হচ্ছে 127। ওরা আনসার দিচ্ছে 127। তুমি হচ্ছে 220 কে √3 দিয়ে ভাগ করে দেখো 187 পাবে। বুঝতে পারছি? আচ্ছা, ডেল ডেল সিস্টেম যেটা, সেখানে বলছে ফেজ ভোল্টেজ দেয়া আছে 100 ভোল্ট, লাইন ভোল্টেজ কি হবে দেখো, ডেল ডেল সিস্টেম, ডেল সিস্টেম, এই ডেল সিস্টেম, এটা হচ্ছে
আচ্ছা, এরকম ভোল্টেজ সোর্স দেখবা, এরকম সোর্স দেখবা, আর এখানে হচ্ছে ইম্পিডেন্স দেখবা তোমরা, ইম্পিডেন্স। এইটা হচ্ছে লোড সাইড, এটা হচ্ছে সোর্স সাইড। তো দেখো এখানে বলছি কি, ফেজ ভোল্টেজ যদি 100 ভোল্ট হয়, লাইন ভোল্টেজ কি হবে? ডেল সিস্টেম কি হবে? ভি লাইন মান ভি ফেজ। এটাও কি হবে? 100 ভোল্ট হবে। আচ্ছা, তারপর আরেকটা কথা বলছে যে when a Y connected load is supplied by voltage in ABC phase sequence, the line voltage lag the corresponding voltage by 30 ডিগ্রি। ও, এটা তো আমরা এখন যদি অ্যাঙ্গেল সহ কনসিডার করো, মাথায় রাখবা যে লাইন ভোল্টেজ যদি √3 টাইমস বড় হয় যেখানে, সেখানে সেটা 30 ডিগ্রি পরিমাণে লাইন ভোল্টেজ কি করে? ফেজ ভোল্টেজকে লিড করে, ফেজ ভোল্টেজকে লিড করে। কে? লাইন ভোল্টেজ লিড করে কত? 30 ডিগ্রিতে। আর কারেন্টের ক্ষেত্রে কি হয়? লাইন কারেন্ট যদি √3 টাইমস বড় হয়, 30 ডিগ্রি হয়, ল্যাগ করে। লাইন কারেন্ট যখনই √3 টাইমস বড় হয়, তাহলে লাইন কারেন্ট ফেজ কারেন্টকে 30 ডিগ্রিতে ল্যাগ করে। এই দুইটা জিনিস মাথায় রাখবো। তাহলে কি বলছে? ওয়াই কানেক্টেড লোড ইজ সাপ্লাইড বাই ভোল্টেজ ইন এবিসি ফেজ সিকোয়েন্স, লাইন ভোল্টেজ ল্যাগ দ্য করেসপন্ডিং ফেজ ভোল্টেজ বাই, লাইন ভোল্টেজ তো লিড করে বলছি, লাইন ভোল্টেজ কিন্তু ল্যাগ করে না। তাহলে আনসারটা কি হবে? ফলস। 12.8 এর বি হচ্ছে ফলস। এটা একটু মাথায় রাখবা, এগুলো থিওরিতে পাবা তোমরা। আচ্ছা, স্যার আরেকটা এটা বিষয় হচ্ছে, মুখস্থ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এটা এটা আসলে ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে প্রুফ করা যায়। আপাতত মনে রাখো, আমি যখন ভিডিও দিব ওখানে তো তোমাদের যদি সময় থাকে ভিডিওটা দেখো, ওখানে আমি ভেক্টর ডায়াগ্রাম দিয়ে প্রুফ করে দেখাবো যে কেন লিড করে আর কেন স্যার ল্যাগ করে। স্যার ভিডিওটা দেওয়ার সময় একটু জিসিআর এ জানাই দেন যে ভিডিওটা গেছে, অনেক সময় বুঝতে পারি না আসছে কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আজকে পোস্ট করে দিয়ে দিব। ভিডিওটা একটু লম্বা হবে তো, এই টপিকটা অনেক বড়, এই জন্য তোমাদেরকে বারবার বলছি যে এই টপিকে অনেক কিছু বোঝার আছে। চেষ্টা রিটেন কোশ্চেনটা সলভ করার, ঠিক আছে? জি স্যার। আর এটার এমসিকিউ তো আমি সলভ করেই দিচ্ছি, এর বাইরে তোমার লাগবে না। আচ্ছা, আর এটা দেখো, ইন এ ব্যালেন্স থ্রি ফেজ সার্কিট দ্য টোটাল ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাভারেজ পাওয়ার। আছে, যখন ব্যালেন্স থ্রি ফেজ সার্কিট হবে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে ট্রু। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের শুরুতেই লেখা আছে, বুঝছো? এটা ট্রু। আচ্ছা, আচ্ছা, টোটাল পাওয়ার সাপ্লাই টু ব্যালেন্স ডেল লোড ইন সেম ওয়ে ফর ব্যালেন্সড ওয়াই লোড। আচ্ছা, এটাও ট্রু। টোটাল পাওয়ার সাপ্লাই ফর ব্যালেন্স লোড, এটা হচ্ছে টোটাল পাওয়ার পিটি। পিটি হচ্ছে √3 ভিএল আইএল কস থিটা, এরকম সূত্র পারবা তোমার টোটাল পাওয়ার। অথবা লেখা যাবে 3 আই পেজ কস থিটা, এই দুইটা সূত্র তোমরা হয়তো পাবা। তো দেখো, এটা ডেল সিস্টেমের জন্য যা, ওয়াই সিস্টেমের জন্য তো, মানে যে কোনো দুইটা সিস্টেমের জন্য, অর ওয়াই, ডেল এবং ওয়াই, যে সিস্টেম সূত্র ফিক্স। লাইন ভোল্টেজ ফেজ, লাইন কারেন্ট দিয়ে সূত্রতে √3 দিয়ে গুণ থাকে, আর ফেজ ভোল্টেজ ফেজ কারেন্টের সূত্রতে শুধু 3 দিয়ে গুণ থাকে। ঠিক আছে, দুইটা সূত্র সেম, এটা হচ্ছে ট্রু হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আশা করি থ্রি ফেজের যে এমসিকিউ গুলো আছে আমাদের সলভ করা হলো আর কি। যে কয়টা পড়াইছি এগুলো ভালো করে বুঝ। আচ্ছা, আর আর হচ্ছে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 এর এমসিকিউ অলরেডি একবার সলভ করছি তোমাদের সিটির আগে। আজকে কি আরবার করে দিব? হ্যাঁ, রাজখান না। পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো করে দেন। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে করো 3-4টা বললে তো পরীক্ষার কোশ্চেনই বলে দিলাম, এটা তো হইলো না। স্যার একটু বেশি করে দু একটা এই আর কি, একবার ওগুলাই এই তো আর কি। বললে হবে না। স্যার সবগুলা সলভ করে দিলে স্যার আগামী 5 বছর পরীক্ষা দেওয়া যাবে স্যার। সবগুলোই সলভ করে দিই আরেকবার করি। এটা আমি অলরেডি একবার সলভ করছি, বাট এটা রেকর্ডিংটা মনে প্রপারলি। আচ্ছা, আরেকবার দেখি। চ্যাপ্টার 11, এটার এমসিকিউ দেখতেছি। আহ
দেখো এখানে আহ, এটা হলো, আচ্ছা ঠিক আছে, যা বলছি এনাফ। আর শুনো, আমি যে কয়টা পড়াইছি এর মধ্যে তো 10টা সিকিউর মধ্যে অন্তত 5-6টা তো পাবাই, যে কয়টা পড়াইছি এর মধ্যে থেকে। আর 2-3-4টা যে কয়টা একটু বাইরে থেকে আসবে, এক্সাক্ট এগুলো একবার স্যার স্যার এমসিকিউ তাহলে চ্যাপ্টার 10, 11, 12, 13, 14 এই পাঁচটা। চ্যাপ্টার 11, 12 আর 14, চ্যাপ্টার স্যার 11, 12, 14, যে তিনটা চ্যাপ্টার দেখাচ্ছি এই তিনটাই। স্যার আপনি পড়ানোর বাইরে যেগুলো থেকে দিচ্ছেন এগুলো স্যার একটু হিন্টস দিয়ে দেন স্যার, কি কি আসতে পারে। এগুলা বেশি সহজ, এগুলা হচ্ছে কেউ যদি বেসিক নলেজ না রাখে তাহলে পারবে না, আর যদি পারে মানে সে তাহলে এই জন্য বলতেছি না, বলে দিলে তো হয়ে গেল। স্যার ডিরেক্টলি না তোমাদেরকে স্যার বারবার এমনি। একটা কথাই বলছি যে ভালো করে ভিডিওটা দেখ। তুমি আমার ভিডিওটা যেভাবে আমি নোট করে করে লিখে লিখে পড়াচ্ছিলাম, তখন খাতা লিখে তুমি ভিডিও দেখে দেখে নিজের মতো করে লিখবা, এটাই তোমার প্রিপারেশন হয়ে যাবে, তোমার এক্সট্রা প্রিপারেশন তেমন নেওয়া লাগবে। সেশন ম্যাথের জন্য যে কয়টা ম্যাথ বলছি ওগুলো কোনোটা বাদ দিবা না। মোটামুটি আমার মনে হয় ম্যাথ 3 সেট আনসার করতে পারবা, 14 থেকে 15টার ম্যাথের বেশি লাগবে না করা, ওটাও পারবা মনে হয়, আমার মনে হয়। চলো, এটা শুরু করি। এখানে বলতেছে যে অ্যাভারেজ পাওয়ার, আমি যতটুকু পারি আশপাশ দিয়ে বলে দিব, বাকিটা পারবা আশা করি। The average power absorbed by an inductor is zero. ইন্ডাক্টরে কি কোনো এভারেজ পাওয়ার অ্যাবজর্ব হয়? এভারেজ পাওয়ার মানে কি রিয়েল পাওয়ার না? জি স্যার। ইন্ডাক্টরে কি রিয়েল পাওয়ার ইন্ডাক্টর অ্যাবজর্ব হয়? ক্যাপাসিটর। কি হয়, এটা কি ট্রু নাকি ফলস? ফলস স্যার। রাইট, ট্রু। রিয়েল পাওয়ার নেয়, এভারেজ পাওয়ার তো নেয় না। এগুলা মানে সিটি পরীক্ষাতেও দিছি, কোলাম ভুল করছি। এদিকে দেখো, the Thevenin impedance of a circuit seen from the load terminal is এত। আচ্ছা, তোমাকে জেড থেভেনিন দেয়া আছে, দেয়া আছে হচ্ছে 80 প্লাস জে 55 ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দ্য লোড। আমরা কি জানি, জেড এল ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য জেড এল হইতে হয় জেড থেভেনিন স্টার, এরকম হইতে হয়, তাই না? সবাই কিন্তু পড়ছি। এটার মানে কি, এটার মানে হচ্ছে আর থেভেনিন আর হচ্ছে মাইনাস জে অফ এক্স থেভেনিন, এটাই গুণ করো, বুঝছো? এখন জেড এল সমান আমি কি জানি, আর এল প্লাস জে অফ। এখন যদি আমি দুইটা কম্পেয়ার করি, এটা সমান এটা না, এটা সমান এটা না, দুইটা যদি কম্পেয়ার করি আমার কি আসতেছে, আর থেভেনিন সমান সমান আসতেছে কি রিয়েল পার্ট আর এল, আরেকটা পার্ট আসতেছে কি এক্স থেভেনিন, যেটা সরি উল্টা উল্টা লিখে ফেললাম। এখান থেকে আমি আর এল পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যায়। আহ, হ্যাঁ। এখান থেকে কোথায় গেল, আচ্ছা বললাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের যে আমি বলছি এখান থেকে ম্যাথ আসবেই আসবে, এই টপিকটাই তো বলতেছি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যে টপিকটা। এখানে যেটা হয়েছে যে ম্যাক্সিমাম পি ম্যাক্স তখনই পাওয়া যাবে, এটা শর্ত হলো এই জেড এল সমান জেড স্টেরিক হইতে হয়, এটা হচ্ছে তার শর্ত, বা এটাকে বলা যায় হচ্ছে আর থেভেনিন মাইনাস জে অফ এক্স থেভেনিন। এখন জেড এল কে আমি চাইলে কি লিখতে পারি, আর এল প্লাস জে অফ এক্স এল। এই দুই প্রশ্ন সমান না, তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করলে কি আসতেছে, আর এল সমান আমি পাই আর থেভেনিন, এক্স এল সমান পাই মাইনাস অফ
এক্স থেভেনিন। এই যে দুইটা শর্ত, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। তাহলে দেখো এখানে জেড এল দেয়া আছে কত, লোড টার্মিনাল, সরি থেভেনিন, জেড থেভেনিন দেয়া আছে তাই না? আবার ঝামেলা করতেছে। আচ্ছা, 80 প্লাস যে 55। আমাকে একজন বলো এল হবে তাহলে। এটা মাইনাস হবে জে 80 মাইনাস যে 55, তাহলে আনসারটা হবে এইটা। আচ্ছা, তারপর হচ্ছে 11.3, এটা বলছে যে অ্যাম্পলিটিউড অফ দ্য ভোল্টেজ অ্যাভেলেবল ইন 60 হার্জ হচ্ছে এত ভোল্ট ইন ইউর হোম। অ্যাম্পলিটিউড চাইছে, অ্যাম্পলিটিউড অফ দ্য ভোল্টেজ, এটা মানে কি জানো? আমরা এরকম পড়ছিলাম না যে, এরকম ওয়েভ পড়ছিলাম, অ্যাম্পলিটিউড অফ পিক ভ্যালুটাই তো অ্যাম্পলিটিউড, পিকটাকে বলে অ্যাম্পলিটিউড। আর তোমার আমাদের বাসায় যে 120 ভোল্ট বা 220 ভোল্ট থাকে, এটা কি আরএমএস ভ্যালু থাকে? কি ভ্যালু থাকে? আরএমএস ভ্যালু থাকে। তাহলে তুমি 120 আরএমএস ভ্যালু থাকো, তাহলে ভি পিক সমান কি জানি, √2 ইন্টু ভি আরএমএস, বা √2 ইন্টু 120, যা আসে আমি বলতে পারবো না ভ্যালুটা কত, 210 একটা আসে, মোস্ট প্রবাবলি 170 আসে। এটা হচ্ছে 120 ইন্টু √2, এটার ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, তারপর বলছি ইফ দ্য লোড ইম্পিডেন্স হচ্ছে এত, পাওয়ার ফ্যাক্টর কত হবে? পাওয়ার ফ্যাক্টর সমান, আমরা যদি মনে করি পাওয়ার ফ্যাক্টর সমান ছিল হচ্ছে cos থিটা, তাই না? cos থিটা ছিল। আর এই লোড ইম্পিডেন্স জেড এল দেয়া আছে, জেড এল তোমার কি দেয়া আছে, মাইনাস জে 20। এখান থেকে আমি বললাম এটাকে বলতেছি আর এল মাইনাস জে অফ এক্স এল, পাইলাম না? আচ্ছা, তো এইটার সাথে এক্সেল এর ভ্যালু -20 বা প্লাস জে এক্সেল, জে এক্স এক্স ইকুইভ্যালেন্ট মনে করে চিন্তা করলাম, এক্সেল মানে হচ্ছে কি এক্সেল মাইনাস এক্সি আর কি, এটা হচ্ছে এক্স, জে এক্স, এখানে জে এক্স বললাম, এক্সেল মাইনাস এক্সি, এটার ভ্যালু -20। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টেন থিটা সমান সমান এক্স বাই আর, এরকম লেখা। ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, এরকম করে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এখানে এক্স থাকে এখানে আর থাকে, তোমরা যদি একটু মনে করো চ্যাপ্টার 11, তাহলে দেখবা যে এরকম লেখা থাকে। তো ট্যান ইনভার্স, আমাকে এখান থেকে কি বের করতে হবে, থিটা বের করতে হবে। থিটা সমান লেখা যায় ট্যান ইনভার্স অফ এক্স বাই আর। ট্যান ইনভার্স অফ এক্স এর ভ্যালু কত, সময় শেষ হয়ে গেলে বললো, এক্স এর ভ্যালু হচ্ছে -20, আর এর ভ্যালু হচ্ছে 20, এখান থেকে হচ্ছে ট্যান ইনভার্স অফ -1 বাই এটার ভ্যালু হচ্ছে -45 ডিগ্রি। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে, cos অফ থিটা, cos অফ -45, মোস্ট প্রবাবলি 0.707 আসে, আসার কথা। এটা হচ্ছে আনসার, এটার আনসার 0.707। আচ্ছা, এটা হচ্ছে a quantity that contains all the power information is in a given load, এটার আনসার কি হবে বলো তো? সকল information কোন পাওয়ারে কোথায় থাকে? একটু ফাস্ট বলো, আমরা শেষ করে দিই। আমি যদি হচ্ছে কমপ্লেক্স পাওয়ারের পাবা। আচ্ছা, পাওয়ার হিসেবে মেজার করা হয়, এটা সবাই জানি, রিয়েক্টিভ পাওয়ার ভারে মেজার করে। এখন পাওয়ার ট্রায়াঙ্গেল জিনিসটা অনেকেই ভালো করে দেখি নাই, সময় কতটুকু আছে পাওয়ার ট্রায়াঙ্গেল বোঝানো যায়, বাচ্চা বোঝানো যায়। পাওয়ার ট্রায়াঙ্গেল ব্যাপারটা অনেকটা এরকম, ওই যে আমি বলছিলাম না একটা ট্রায়াঙ্গেল ভালো করে বুঝতে হবে, কোন ট্রায়াঙ্গেলটা বুঝতে হবে ভালো করে, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো বেসিক্যালি যেটা হয়, রিয়েল পাওয়ারটাকে আমি এখানে ইনপুট দেই,
আর রিয়েক্টিভ পাওয়ার আমার পজিটিভ অথবা নেগেটিভ হয়। এটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার যখন ইন্ডাক্টর থাকে কিউএল, আর এটা হচ্ছে কিউসি, এই ধরনের পাওয়ার থাকে। তো এ হচ্ছে কি করতেছে, লিড করে, লিড। আর এ কি করতেছে, ল্যাগ করতেছে। আচ্ছা, আমরা ছবি পাইলাম, আমাকে বলছে যে পাওয়ার ট্রায়াঙ্গেল শো করছে, তাহলে দেখো এইখানে যে পাওয়ার কি করতেছে এটা হবে কিউএল, আর এইখানে যে পাওয়ারটা পাচ্ছ এটা হবে কিউ সি। এখন কিউএল কি হয়, সবসময় পজিটিভ হয়, আর কিউসি হয় নেগেটিভ। তো তোমাকে বলছে ইন দা পাওয়ার ট্রায়াঙ্গেল শোন দ্য রিয়েক্টিভ পাওয়ার ইজ, কি হবে, অ্যাঙ্গেল দেওয়া আছে 500 দেওয়া আছে, তাহলে এটা তো ইজিলি বের করা যাচ্ছে। দেখো এরকম, এটা 60 ডিগ্রি, এটা 500, তাহলে এইটা কত, তাহলে লম্ব বের করতে হবে, ভূমি, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব কত জানি না, কিউ, আর ভূমি হচ্ছে 500, বা কিউ সমান সমান আমি পাচ্ছি 500 × 60। এখান থেকে আমি কত পাইলাম, 500, ট্যান 60 ভ্যালু কত, মোস্ট প্রবাবলি √3। √3। গুণ করলে, হ্যাঁ, এখন এটা কি ল্যাগিং হবে নাকি লিডিং হবে, যেহেতু এটা কিউ এল, এল কি করে, ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ হচ্ছে ল্যাগ করে, তাহলে 11.7 আনসার হবে ল্যাগিং। কিউসি কি করে, লিড করে। পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে, দেখো পাওয়ার, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউসি। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, কি বের করবা, অতিভুজ দেওয়া আছে, তাহলে কি সাইন থিটা অ্যাপ্লাই করো। সাইন থিটা সমান সমান আহ, লম্ব, লম্ব হচ্ছে 1000, আর অতিভুজ হচ্ছে এস। সাইন কত, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। এখান থেকে হাফ 1000 বাই এস, বা এস এর ভ্যালু মনে হয় 2000 আছে, ঠিক আছে। এখানে কোনো লিডিং ল্যাগিং এর প্রয়োজন নাই, কিন্তু পাওয়ার ট্রায়াঙ্গলে লিডিং ল্যাগিংটা কখনই লাগে, যখন রিয়েক্টিভ পাওয়ারের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা একটু খেয়াল করবো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতেছে যে এ সোর্স কানেক্টেড টু 3 লোডস Z1 Z2 Z3 ইন প্যারালাল, কি হবে, সব সময় মাথায় রাখবা যে কমপ্লেক্স, এই যে এটা কি, এটা কমপ্লেক্স পাওয়ার না, অ্যাপারেন্ট পাওয়ারের মান হচ্ছে এটা, আর এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, এটা হচ্ছে রিয়েল এবং রিয়েক্টিভ পাওয়ার তুমি স্কেলার যোগ করতে পারবা, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার তো ভ্যালু, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার অ্যাকচুয়ালি কি, এটা কমপ্লেক্স ভ্যালু না, এটার ভ্যালু, কমপ্লেক্স পাওয়ারের একটা ভ্যালুটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, বাট এই জিনিসটা করা যায় না। কমপ্লেক্স পাওয়ারকে তুমি স্কেলার যোগ করতে পারবা না, ওটাকে তোমার ভেক্টর যোগ করতে হবে। সো এটা আনসার হবে সি, যে এটা ট্রু না। আর 11.10 আমাকে বলতেছে যে দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং এভারেজ পাওয়ার, এভারেজ পাওয়ার আমরা কি দিয়ে মেজার করি, আমাদের বাসা বাড়িতে কিন্তু মেজার করা হয়, বাসা বাড়িতে অবশ্যই মেজার করে না, এটা আমরা বিভিন্ন জায়গায় মেজার করি, ওয়াট মিটার দিয়ে আমরা ইউজ করি। আর কিলোওয়াট আওয়ার মিটারটা আমি এনার্জি মেজার করার জন্য ইউজ করি, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এমসিকিউ। আর আমি যতটুকু, আমি তো কোয়েশ্চেন সামনে রেখে মোটামুটি দেখাইলাম, আমার ভালো করে দেখো ভিডিওটা, আমি দেখি ভিডিওটা মার্চ করে দিতে পারি কিনা। ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, আর কিছু জানা লাগলে আমাকে মেসেজ দিও জিসিআর এ। আল্লাহ হাফিজ তাহলে, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। কারো কি কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো কিছু বোঝার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো টপিক, এনিথিং, কোনো তাহলে আমি দেখাই দিই পার্সোনালি যাদের ইস্যুস থাকতে পারে। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে যে রিটেনে পরীক্ষার সময় অনেক স্যাররা হচ্ছে রিটেনে 3টা করে প্রশ্ন রাখে। আপনি হ্যাঁ, মানে এক সেটে কয়টা প্রশ্ন রাখছেন, মানে 2টা করে নাকি? একসাথে দুটা করে ম্যাথস জাস্ট, আর একটা শুধু সেট যেটা 14 নম্বর, ওখানে একটা ম্যাথ থাকবে, একটা থিওরি থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বাকি যে 3টা সেট, ওখানে সব ম্যাথ। স্যার আমার একটা প্রশ্ন, স্যার এমসিকিউটা কি এই যে আপনার যে 11 চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 আর চ্যাপ্টার 14, এই 3টা হ্যাঁ, চ্যাপ্টারের মধ্যে যতগুলো এমসিকিউ আছে মানে বলে, হ্যাঁ,
তো এই হ্যাঁ, এই এমসিকিউ গুলা পড়লে কি হবে? এমসিকিউ গুলো জানলে হবে, আর যদি মুখস্থ করে আসো তাহলে সবগুলো হবে না। মানে মান্থ চেঞ্জ করে দিবেন? কনসেপ্টটা জানা লাগবে, মানে ওই এমসিকিউ রিলেটেড কনসেপ্ট আমি তোমাকে অলরেডি দেখাই দিছি এখানে, যে ভিডিওতে আমি এতক্ষণ আলোচনা করলাম, আমি কিন্তু সবগুলো এমসিকিউ আলোচনা করে দিচ্ছি 3টা চ্যাপ্টারে। তুমি ভিডিওটা দেখো, কোনো কিছু না বুঝলে একটু বইটা উল্টা বই টপিকে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। না স্যার, বুঝতে পারছি, মানে মোট কথা এই 3টা চ্যাপ্টারের মধ্যে থাকবে, মানে এই হ্যাঁ নিয়মের হ্যাঁ হ্যাঁ, মধ্যে থাকবে। এই তিন চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে। চ্যাপ্টার 10 থেকে কোনো এমসিকিউ দেইনি। ও চ্যাপ্টার আচ্ছা, 10 ঠিক থেকে আছে স্যার। শুধুমাত্র রিটেন কোশ্চেন থাকবে, আর কিছু না। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার এই যে আমাদের 4টা সেট হবে, তবে এখানে হ্যাঁ, 10 থেকে 2টা বলতেছেন এক সেট হবে, এখানে কি 10 থেকে কি 2টা অঙ্ক মিলে একটা সেট, না একটা আসবে, বা 10 থেকে একটা নিলেন একটা সেট হবে, এমন কিছু হবে না? 10 থেকে 2টা ম্যাথ, একটা থেভেনিন থেকে থাকবে, এটা নর্টন থেকে থাকবে। এখন থেভেনিনে দুই ধরনের ডিফেন্স সোর্সের ম্যাথ, যেটা তোমাদেরকে দেওয়া আছে, আর যেটা নর্মাল ম্যাথ, ওইটা তোমাদের মানে দেওয়ার কথা ছিল, বাট ওটা রেকর্ডিং আমি পাই নাই। ওইটা আমার আরেকবার হয়তো রেকর্ড করে দেয়া লাগলে লাগতে পারে। আমি আপাতত নর্টনের রেকর্ডিংটা বানাবো, দেন হচ্ছে ওটা সময় পেলে বানাই দিব। বুঝতে পারছো? জি বাট স্যার, বুঝতে তোমাকে পারছেন এটা। জি স্যার। তিনটাই প্র্যাকটিস করতে হবে, যেহেতু একেবারে শর্ট এই জায়গায়, যে একটা টপিক থেকেই দুইটা একটা সেট করে কোশ্চেন হবে, তার মানে এখানে আমি খুব বেশি সাজেশন দিই নাই। বলছি যে থেভেনিন সার্কিটের পুরোটাই ভালো করে পড়বা, এবং থেভেনিন সার্কিট পড়লে ওই যে ওখানে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের যে ম্যাথটা আছে, ওটাও তুমি পারবা। তোমার আসলে কোনো লস নেই। একসাথে তোমার 1.5 সেট পড়া হবে, 1.5 সেটের মতো। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? আর কিছু বুঝো না, কোনো টপিক দেখানোর মতো থাকলে বলতে পারো। স্যার কোন চ্যাপ্টার স্পেস? 14, হ্যাঁ চ্যাপ্টার বলো। 14 থেকে যে স্যার যে থিওরি গুলো আসবে, এই থিওরি হ্যাঁ, গুলো মানে স্যার কি চিত্র টিত্র বা ব্যাখ্যা ট্যাখ্যা সব সম্পূর্ণ লেখা লাগবে? তোমার মতো তুমি তোমার ভিডিওটা কি দেখছো? চ্যাপ্টার 14 এর লাস্ট ভিডিওটা? জি স্যার। ওখানে তো কি স্যার ওখানে মানে আউটপুটের ওইখানে কি স্যার ব্লক ডায়াগ্রাম হিসাবে ওইগুলো আঁকলে হবে? তুমি ছবিও প্র্যাকটিস করবা প্রত্যেকটা ফিল্টারের, এবং ওই তোমার ট্রান্সফার ফাংশন গুলো প্র্যাকটিস করবা। ওকে। ঠিক আছে। তারপরে আর কিছু? এনিওয়ান? টপিক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, আর এখন যারা সিটি দেয় নাই, ওদের কি করবো আমি জানি না। স্যার আচ্ছা, তো আমাদের মনে স্যার সেটি পরীক্ষা মার্কটা। 3 মার্কটা এর মাত্রই খাতা দেখে দিব আর কি। তোদের এখন তো মোটামুটি একসাথে দিয়ে দিব, এটা সমস্যা নেই। 2-3 দিনের মাঝে হয়তো দিয়ে দিব 3 মার্কস। ওটা নিয়ে টেনশন করো না, তোমরা ফাইনাল পরীক্ষার প্রিপারেশন, ওটাই ম্যাটার করবে বেশি। কেমন হচ্ছে যে 6-7 করে তো পাবাই, অনেকে 10ও পাবা, 8-9 তো পাবা। এই, আর কিছু? আহ, আহ, আমার মনে হয় একটু সাজেশন বেস একদিন বসেন, আমার মনে হয় এর বেশি লাগবে না। ভিডিও গুলো দেখেন আর সাজেশনটা ফলো করেন, প্রিপারেশন হয়ে যাবে, 1 দিন বা 1.5 দিন লাগবে। ভালো করে প্র্যাকটিস করেন, অঙ্কটা প্র্যাকটিস না করে আসলে মিলাইতে পারবেন না। সূত্রগুলো আর প্রসিডিউর, আমি বারবার বলতেছি, অঙ্ক মিলাইতে পারেন আর না পারেন, প্রসিডিউর যেন ভুল না করেন। প্রসিডিউর করলে বা সূত্র ভুল লিখলে আমি কিন্তু ওইভাবে মার্কিং করতে পারি না। আপনি অঙ্ক যোগ বিয়োগে ভুল করলেও মার্ক পাবেন, কিন্তু procedure পাবেন না। ঠিক, সময় প্রায় শেষের দিকে তো। বেস্ট অফ লাক তাহলে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে নক করতে বললেন আর কি, সিআরদেরকে নক করতে বলেন, কোনো সেশন নেওয়া লাগে আমাকে নক করতে বলেন, যে টপিক একটু পড়ায় দেন স্যার, দেখাই দিব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।